এই ফলটা খেতে খুবই মজা, তাই না রে পারুল? হ্যাঁ রে কনক, এই ফলটা খেতে যে কেন এত মিষ্টি বুঝতেই পারছি না। আমি এর আগে কখনো এমন ফল খাইনি। আমি তো এমন ফল কোনোদিনও খাইনি। আমাদেরকেও একটু দে রে ফল, খেয়ে দেখি কেমন লাগে। আমাদের বাবা মা কষ্ট করে ডাইনির বাগান থেকে ফল এনে দিয়েছে, আর সেই ফল তোকে কেন খেতে দেব? আর তুই যখন ফল খেতে ইচ্ছে করছে তখন তোর মাকে বলিস ডাইনির বাগান থেকে ফল নিয়ে এসে দিতে, তাহলে আমাদের মতো তোরাও ফল খেতে পারবি, কেমন? এসব কথা বলে সবাই সেখান থেকে চলে যায়। দিদি চল, আমরাও মাকে বলি ডাইনির বাগান থেকে ফল চুরি করে আনার কথা। হ্যাঁ তাই চল, আমরাও মাকে গিয়ে বলি। মা, তুমি আমাদের ডাইনির বাগান থেকে মিষ্টি ফল এনে দাও না মা। পারুলদের বাবা মা অনেক মিষ্টি মিষ্টি ফল এনে দিয়েছে, তুমি জানো? ওদের বাবা মা চুরি করে ডাইনির বাগান থেকে ফল এনেছে রে মা। আর চুরি করা ভালো কাজ না, চুরি করা তো মহাপাপ। আমি কখনো কারো কিছু চুরি করে তোদেরকে খাওয়াতে পারবো না। তাহলে মা, আমরা ওই মিষ্টি ফল কোনোদিনও খেতে পারবো না। শোন তাহলে মা, তোরা এক কাজ কর, ওরা যেখানে ফলগুলো খেয়েছে সেখানে গিয়ে দেখ ফলের বিচিগুলো পড়ে আছে নাকি। বীজ পেলে বাড়িতে নিয়ে আসবি, তারপর বাড়িতে রোপণ করে দেখব ফলের গাছ হয় কি না। ফলের গাছ হলেই তো তোরা শান্তি করে ফল খেতে পারবি। কিন্তু বীজ থেকে গাছ হতে তো অনেক সময় লাগবে মা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় রে মা। দিদি, আমিও একটা বীজ পেয়েছি। আমিও একটা বীজ পেয়েছি রে। চল এবার আমরা বাড়িতে চলে যাই। এরপর টুকি আর টুনটুন বীজ নিয়ে বাড়িতে চলে আসে, আর বীজগুলো নিয়ে টুনি তাদের বাড়ির এক কোণে বীজগুলো রোপণ করে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুকি আর টুনটুন বাহিরে এসে অবাক হয়ে যায়। দেখেছিস টুনটুন, একদিনে ফলের বীজ থেকে কত বড় গাছ হয়েছে। তার মানে এই ফলের গাছগুলো তাড়াতাড়ি বড় হবে। মা বুঝি এখনো দেখেনি। মা, ও মা, এদিকে এসো। কি হয়েছে? তোরা এভাবে চিৎকার করছিস কেন? এ কি, একদিনে বীজগুলো থেকে এত বড় গাছ হয়েছে? হ্যাঁ মা, এটা দেখার জন্যই তো তোমাকে এতক্ষণ ধরে ডাকছিলাম। আমরা এখন খুব তাড়াতাড়ি এই গাছের ফলগুলো খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, কিন্তু তার আগে এই গাছগুলোর যত্ন নিতে হবে। গাছের যত্ন নিলে তাড়াতাড়ি বড় হবে আর ফলও ধরবে। এখন থেকে প্রতিদিন সকাল বিকাল দুবেলা দু গাছে পানি দিবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমরা তাই করব। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, আর গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং দুটো গাছেই ফুল ধরে। দিদি, আমরা কনকদের কাছে ফল চেয়েছিলাম বলে ওরা আমাদের তাড়িয়ে দিয়েছে। চল চল, আমরা ওদেরকে বলে আসি আমাদের বাড়িতেও ওই মিষ্টি ফলের গাছ আছে। আর এসব শুনে তো ওরা অনেক আফসোস করবে। দেখ কনক, টুকি আর টুনটুন আমাদের কাছে মিষ্টি ফল চাইতে এসেছে। আমরা তো আজ ওদের জন্য বাড়িতেই ফল খেয়ে এসেছি। আমরা তোদের কাছে ফল চাইতে আসিনি, বরং একটা তোদেরকে খবর দিতে এসেছি। এরপর টুকি সেই মিষ্টি গাছের কথা সকলকে খুলে বলে। হয়েছে, এখন আর মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না। এই চল, আমরা বাড়িতে যাই। টুকির কথা যদি সত্যি হয় তাহলে তো টুকি আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাবে, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তাই আমরা বাবা মাকে বলে ওই গাছ কাটার ব্যবস্থা করব, তাহলে আর আফসোস করতে হবে না। হ্যাঁ চল, সেটাই করতে হবে। কি, টুনি ওই ডাইনির ফলের গাছ বাড়িতে লাগিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। টুনির ছানারা কি আর মিথ্যে কথা বলবে? চলো আমরা আগে গিয়ে দেখে আসি, তারপর গাছ কাটার ব্যবস্থা করব। ও মা, কালু, সত্যি তো টুনির বাড়িতে গাছ দুটো ডাইনির মিষ্টি ফলের গাছ, কিন্তু তাড়াতাড়ি কোনো একটা বুদ্ধি করে গাছ দুটো কাটার ব্যবস্থা করো। গাছ কাটতে গেলে আমরা ধরা পড়ে যাব, তাই ডাইনির কাছে গিয়ে বিষয়টা জানাতে হবে। তাহলে ডাইনি এই মিষ্টি গাছের ফল দুটো কেটে দিবে আর খুশি হয়ে আমাদেরকেও কিছু ফল খেতে দিবে। এরপর সবাই মিলে সেই ডাইনির মিষ্টি ফলের বাগানের কাছে চলে আসে। ডাইনি দিদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? কালু ডাইনিকে সব কথা খুলে বলে, আর সবকিছু শুনে ডাইনি ভীষণ খুশি হয়ে যায়। কি, পাখির রাজ্যে মিষ্টি ফলের গাছ হয়েছে? তোরা তাড়াতাড়ি আমাকে ওই গাছের কাছে নিয়ে যা তো। হ্যাঁ ডাইনি দিদি, তুমি আমাদের সাথে এসো। এরপর সবাই ডাইনিকে নিয়ে টুনির বাড়ির কাছে আসে, আর ডাইনি মিষ্টি ফলের গাছ দেখে একটি ফুল নিয়ে খেয়ে ফেলে, আর সাথে সাথে ডাইনি একটি সুন্দর পরীরূপে চলে আসে। এ কি, তুমি ডাইনি থেকে পরী হলে কি করে? যাই হও না কেন, তাড়াতাড়ি আগে এই গাছ দুটো কেটে ফেলো। চুপ কর তোরা, শয়তান পাখি। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে, আর পরি তুমি এখানে এসেছো কেন? পরি তখন সবার সব কথা টুনিকে খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সততার জন্য আজ আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি। কিন্তু কে তোমাকে ডাইনি বানিয়ে রেখেছিল? শুনো তবে, আমি একদিন ওই মিষ্টি ফলের বাগানের ওই দিক দিয়ে যেতে ধরেছিলাম, আর হঠাৎ ওই বাগানের ডাইনি আমাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। ই, 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 ই। তোকে ছেড়ে দেওয়ার জন্যই কি আমি তোকে ধরেছি? তোকে তো এখানেই ডাইনি বানিয়ে রেখে দেব। ই, 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 ই। এরপরে ডাইনি আমাকে তার জাদু শক্তি দিয়ে আমাকে ডাইনি বানায়। ই, 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 ই। আজ থেকে তুই আমার এই বাগান পাহারা দিবি, আর আমি আমার অন্য বাগান পাহারা দিব। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। কোনো সৎ পাখি যদি এই ফলের গাছ থেকে ফলের বীজ কোনো জায়গায় রোপণ করে, সেই গাছ বড় হয়ে সেটাতে যদি ফুল ধরে, ওই গাছের ফুল খেলে তুই পরিরূপে ফিরে যেতে পারবি। তোর জন্য আর কে অত কিছু করবে বল? হি, 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 হি। এইসব বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর তখনই এই পাখি দুটো বাগানে চলে যায়, আর সেখান থেকে মিষ্টি ফল চুরি করে নিয়ে আসে। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে ফল চুরি করতে এসেছিস? যদি কখনো এই ফলের বীজ রোপণ করে থাকিস, তাহলে তোদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এখান থেকে চলে যা বলছি। না না ডাইনি, আমরা কখনোই এই ফলের বীজ রোপণ করব না। কিন্তু এদের তুমি ওই ফলের বীজ রোপণ করতে নিষেধ করেছিলে কেন? এরা তো শয়তান পাখি, আর তাই তো আমি এদেরকে বীজ রোপণ করতে নিষেধ করেছিলাম। আর এরা যদি বীজ রোপণ করতো, তাহলে তো আমি আমার পরিরূপ ফিরে পেতাম না। আমি সৎ পাখির অপেক্ষায় ছিলাম। তুমি ওই ডাইনির বাগানে কখনো যেও না টুনি। তবে এখন আমি আসি। টুনি, আমাদের ক্ষমা করে দে রে, আমাদের ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কারণ ডাইনি তার পরিরূপ ফিরে পেয়েছে তোমাদের জন্য। আর শোনো, এই গাছে ফল ধরলে তোমরাও খেও।
করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন? এই বলে সাধু সেখান থেকে চলে যায়, আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়। আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ওমা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়, আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা, এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে, আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো? মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদেরও হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে, আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না।
বোন, তোরা শুনলি তো? আমরা পারবো ওই দানবীগুলোকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমি চাচ্ছি তুমি আমাদের আশীর্বাদ করো। পাঁচ কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13 যোগ 13 সমান সমান কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। এই দানবীগুল, তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। পাঁচ কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্য করে দেব। তোর ওই আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে পাঁচ কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই। আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায়। আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে পাঁচ কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি পাঁচ কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যেই পাঁচ কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসব। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর পাঁচ কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে। আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে। আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায়, আর সাথে সাথে ঈগল ভৎস হয়ে যায়। এরপর পাঁচ কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। জল, এই জল তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি 1টা নয়, 2টো নয়, 3টে নয়, পুরো 7টা ডিম দেয়। প্রকৃতি মাতা, আমি ভীষণ খুশি, অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি 1টা নয়, 2টো নয়, 7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো, এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো? টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি, দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয়। আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু
ঘরে তো এক ফোঁটা জলও নেই যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো, এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায় তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে, আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে, আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে, আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছোঁ মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা টুনি, এত কাঁদিস না তো, আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি, আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে, আর টুনি ঈগলের বাসায় বন্দী হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল, তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে, দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা, এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে, এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যা কথা বলছো তুমি? এটা তোমার বাসা মানে? মিথ্যা কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে কিসের ডিম আর কার বাসা? তুমি মিথ্যা বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে। আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন?
এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়, বলে যে সেই তার 7 ছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। আর তক্ষুনি সেদিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়। আর 7 কন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আরে কেন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই রাস্তায় রাত হলে কোনো না কোনো ঘটনা ঘটে গো। কেমন জানি গা ছমছমে ভাব। হলো, শুরু হয়ে গেল তোমার সেই আগের মতো দৈব বাণী করা। ছাড়ো তো, ছাড়ো তো এসব দৈব বাণী। তুমি কি এসব আগে থেকেই জানো নাকি? চলো তো এখন আমরা ঘুরতে যাই। কি বিপদ হবে না হবে সেটাই আগে থেকেই টের পাচ্ছে। তুমি যাই বলো না কেন, এই রাস্তায় এসে আমার মনটা কেন জানি কু ডাকছে। ওসব তুমি না হয় পরে ভেবো, এখন চলো তো, রাত হয়ে যাচ্ছে। চলো। ওয়াও, জায়গাটা কত সুন্দর। আমি যদি এখানে একেবারের মতো থাকতে পারতাম তাহলে কত ভালোই না হতো। সারাদিন না খেয়ে শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকতাম। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর হিমেল হাওয়া। হ্যাঁ হ্যাঁ, হাওয়া খেয়ে পেট ফুলে প্যারাশুটের মতো ভাসতে হবে, বুঝতে পেরেছো? আর শোনো, ফুল, নদী, পাহাড় সবটাই তো দেখা হলো। এবার চলো আমরা বাড়িতে ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে যে। দেখো না, সন্ধ্যা নেমে আসবে আবার। হ্যাঁ টোনা, চলো চলো, সত্যি যে সন্ধে হয়ে যাচ্ছে। উফ, আর হাঁটতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। এই কি, এখানে হঠাৎ করে 7টা রাস্তা কি করে হলো গো? যাওয়ার সময় তো এখানে একটা রাস্তাই ছিল। আমিও তো কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কোন রাস্তা দিয়ে যাব বলো তো? এখানে কোনো গন্ডগোল আছে, আর আন্দাজে আমাদের কোন রাস্তা দিয়ে যেতে হবে না গো। এখানে হয়তো বা সত্যি গন্ডগোল আছে। এখানে আমাদেরকে সাবধানে লুকিয়ে থাকতে হবে। আর সারা রাত এখানে কি কি ঘটে তা আমাদেরকে দেখতেই হবে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না। চলে টোনা, আমরা লুকিয়ে পড়ি। তারপর দুজনে মিলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে বাতাস বইতে থাকে, চারিদিক ভূমিকম্প হতে থাকে। আর তখনই 7টা রাস্তায় 7টা পাখির মাথা প্রকট হয়। ঠিক মধ্য বিন্দুতে একটা ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে। আমার আহারের সময় হয়ে এসেছে। এবার আমি 7 রাস্তার মাঝে দাঁড়িয়ে পোকা পাখিদের গিলে খাবো। তারপর আমি নিশ্চিন্তে একটা শান্তির ঘুম দেব। পাখির গন্ধ আমার নাকে ভেসে আছে মনে হয়। একটু দৃষ্টিটা তুলে দিয়ে দেখি তো। আরে বাহ, ওই তো একটা কবুতর এই দিকেই আছে। তাহলে একে এবার আমার শিকার করা যাক। এখন আমি এত রাতে এ রাস্তা দিয়ে যে কি করে যাই বুঝতেই পারছি না, কিন্তু না গিয়েও তো আমার কোনো উপায় নেই। দেখি হাঁটতে হাঁটতে কত দূরই বা যাওয়া যায়। আরে আরে, এখানে তো দেখছি 7 রাস্তা, কিন্তু এই 7 রাস্তা তো আগে ছিল না। তাহলে কি আমি অন্ধকারে ভুল রাস্তায় চলে এলাম নাকি? এখন যে আমি কি করি? না, একটা পথ ধরে যেতে থাকি।
দেখি সৃষ্টিকর্তা আজ আমায় কত দূর নিয়ে যায়। বান্টি কবুতর ডাইনির পাতা 7 রাস্তায় পা দিয়ে ফেলে। 7 রাস্তার একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই 7 রাস্তার ডাইনি বান্টির সামনে এসে হাজির হয়। ডাইনি, ওরে বাবা রে বান্টি, এ তুই কোথায় এসে পড়লি রে? পালা পালা এখান থেকে। আরে আরে, তুই কি বলছিস? আমি তো তোকে খাবো, তার জন্য তো তোকে ছলনা করে এখানে এনেছি রে। এই কথা বলে ডাইনি বান্টিকে ধরে ফেলে আর বান্টি চিৎকার করতে থাকে। আর এইদিকে টোনা আর টুনি এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমাকে এখনই ওই ডাইনির কাছে যেতে হবে আর পাখিটাকে বাঁচাতে হবে। না টনি, তুমি ওখানে যেও না। তুমি যদি ডাইনির সামনে যাও তাহলে ডাইনিও তোমাকে খেয়ে নিবে। তার থেকে তুমি বুদ্ধি বের করো যে কিভাবে এই ডাইনিকে বিনাশ করা যায়। তুমি ঠিক বলেছ টোনা, আমি আজ রাতটুকু অপেক্ষা করব। কালকে এর বিনাশের উপায় আমি বের করব। এসব কথা বলে টুনি অসহায় হয়ে বান্টিকে ডাইনির পেটে যেতে দেখে, কিন্তু টুনি কিছুই করতে পারে না। এদিকে ডাইনি পাখি খেয়ে আনন্দে লাফাতে থাকে, সারা রাত ধরে অন্য পাখিদের খুঁজতে থাকে। আর এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে। ভোরের আলো ফোটার সাথে সাথে 7 রাস্তা থেকে আবারও এক রাস্তা হয়ে যায়, আর সাথে সাথে ডাইনিও অদৃশ্য হয়ে যায়। টোনা, তুমি কিছু বুঝতে পারলে? ওই 7 রাস্তার ডাইনির শক্তি দিনের বেলাতেই শেষ হয়ে যায়। চলে টোনা, এবার আমরা ভৈরবী মায়ের কাছে যাই আর ওনার কাছে পরামর্শ করে দেখি কিভাবে ওই ডাইনিকে বিনাশ করা যায়। এরপর টোনা আর টুনি মিলে ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। ওই ডাইনি হলো নিশাচর ডাইনি, আর ডাইনিগুলোকে সহজে বিনাশ করা যায় না। এরা মূলত অনেক শক্তিশালী হয়ে থাকে। তাহলে কি ওই 7 মাথার রাস্তার ডাইনি এভাবেই ধ্বংসলীলা চালাতে থাকবে আর আমরা তার শিকার হব? না, ওই ডাইনিকে বিনাশ করার একটা উপায় আছে, আর তা হলো আজ থেকে 3 দিন পর আকাশে অনেক বড় চাঁদ উঠবে। ওই চাঁদের আলোয় ওই ডাইনির নাম করে তুই যদি নিজের শরীরে 3 ফোঁটা রক্ত তুই যদি ওই 7 মাথার রাস্তায় দিস, তবে ওই ডাইনি বিনাশ হয়ে যাবে আর সব পাখিরাও ডাইনির হাত থেকে মুক্তি পাবে। ভৈরবী মায়ের কথা মতো টুনি 3 দিন অপেক্ষা করতে থাকে, আর এই 3 দিনই ডাইনি অনেক পাখির প্রাণ নিয়ে নেয়। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তৃতীয় রাত্রে আকাশে অনেক বড় একটা চাঁদ ওঠে আর টুনি 7 মাথার রাস্তায় এসে দাঁড়ায়। এই চন্দ্র, আমি ডাইনিকে ধ্বংস করার জন্য আমার রক্ত দান করছি। তুমি ওই ডাইনিকে ধ্বংস করে দাও আর বনের সব পাখিকে রক্ষা করো। মূর্খ পাখি কোথাকার, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে ধ্বংস করতে এসেছিস? তোর তো সাহস কম নয়। এবার তো তোকে আমি খেয়ে উচিত শিক্ষা দেবই দেব। তুই আমাকে কখনো খেতে পারবি না। টুনির কথা শেষ হতে না হতে ডাইনি টুনিকে থাবা দেয়। তখনই টুনি শরীর কেটে শরীরের রক্ত 7 মাথার রাস্তায় পড়ে। সাথে সাথে ডাইনির শরীরে আগুন লেগে যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দেখলি তো ডাইনি, নিজের ফাঁদে নিজে কেমন পড়লি। এবার বোঝ মজাটা। এরপর ডাইনি ভস্ম হয়ে যায় আর 7 মাথার রাস্তা অদৃশ্য হয়ে আগের মতো এক রাস্তা হয়ে যায়। এরপর থেকে জঙ্গলের পাখিরা আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।